ভোট একটা বিশাল ব্যাপার। মৌমিতা, তাহলে কি এরকম কোনো ইঙ্গিত আপনি করছেন? কারণ ফিজিতে প্রচুর ভারতীয়ের বাস, প্রশান্ত মহাসাগরের একটা দ্বীপের কথা আপনি বলছেন, এবং সেখানে ভারতীয় প্রাইম মিনিস্টার চলে এসেছিল। তাহলে কি এখানেও সেই রকম কোনো রকম পরিবর্তনের ইঙ্গিত আপনি করলেন? দেখো, পরিবর্তন বলতে আমি তখন যে কথাটা বলতে বলতে কেটে গেল। তো বিষয়টা হচ্ছে যে আজকে ভোট এই জন্যই খুব গুরুত্বপূর্ণ, কারণ একটা ইলেকশন দিয়ে একটা সরকার গঠন হয়, আর একটা সরকার যদি ভুল সরকার গঠন হয় তাহলে কিন্তু সেটা গোটা দেশ সাফার করবে। সেখানে কে আমার সিএম, কে আমার পিএম, তখন কিন্তু আমরা আর এই জায়গাটা দেখার জায়গাতেই থাকবো না ইন্দিরা, ট্রাস্ট মি। একটা বিশাল কাণ্ড সৃষ্টি হবে এবং আজকে ভারতবর্ষ পুরো ভেঙে পড়বে, যতটুকু তৈরি হয়েছে মানে পুরোপুরি কোলাপস করে যাবে। এবং শুধু এটা ফিজি বলেও না, সোভিয়েত ইউনিয়নেও এটা হয়েছিল, যেটা তোমার লাটভিয়া, ইস্টোনিয়া, লিথুয়ানিয়া, যেটা আমরা বলি বাল্টিক অঞ্চল, ওখানেও এই ঘটনাটা ঘটেছিল। যে এতটাই রাশিয়ান যারা আর কি অভিবাসী, তাদেরকে এমন ভাবেই বসিয়ে দেওয়া হয়েছিল যে স্থানীয় জনসংখ্যার অনুপাত বদলে যায়। এবং স্বাধীনতার পরে সেই এটা ভীষণ ভাবে জনসংখ্যা বদল হয়ে একটা দীর্ঘমেয়াদী রাজনৈতিক কৌশলে পরিণত হয়ে পুরো ডিস্ট্রাকশন একটা ঘটতে থাকে। তো আমি একেবারেই চাইবো না যে আমাদের দেশেও এরকম হোক, যার জন্য এটা আমরা আরো বেশ কিছু তথ্য আমাদের কাছে রয়েছে মৌমিতা, সেইগুলো দেখাই এবার। যে এই যে কিভাবে এই প্রশ্নের উত্তরটা কিভাবে আমরা পাবো এবং কাদের কাছ থেকে এই সোজা প্রশ্নের উত্তরটা আমাদের কাছে আসবে। 3টে প্রশ্ন পরপর। প্রতি 100 জনে 164 জন ভোটার থাকেন কিভাবে? জন্ম হচ্ছে যেখানে একজনের, সেখানে দেখা যাচ্ছে যে ভোটার হয়ে যাচ্ছেন 64 জন। এরা বাংলাদেশি নাকি এসআইআর ঘোষণার পর কি হয়েছে, 1 জুন থেকে 7 আগস্টের মধ্যে নতুন ভোটার কার্ডের আবেদন বেড়েছে 4 গুণ। মানে ভোটার কার্ড ছিল না এখনো পর্যন্ত সেরকম মানুষ রয়েছেন। এবং আরেকটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখি যে এরা কিন্তু সবাই জাস্ট 18 বছর হয়েছে, ব্যাপারটা এরকম নয়। দেখা যাচ্ছে 18 থেকে এদের বয়স আরো অনেকটা বেশি, কিন্তু তারপরেও তারা ভোটার কার্ডে আবেদন এতদিন করেননি। যখন এসআইআর এর একটা বিষয় সামনে আসছে তখন দেখা যাচ্ছে যে এরা ভোটার কার্ডের জন্য আবেদন করছেন। এবং কেন আমরা এই বিষয়টাকে সন্দেহজনক বলছি, 100 জনে 78 জন ভোটার হলে সেটা স্বাভাবিক, সেটা নির্বাচন কমিশন বলে, নির্বাচন কমিশন এই তথ্যটাই মানে। কিন্তু প্রতি 100 জনে 164 জন ভোটার থাকেন কি করে? আমি মৌমিতার কাছ থেকে এবার এই প্রশ্নটাই জানার চেষ্টা করব যে 100 জনে 78 জন হলে সেটা নির্বাচন কমিশন মানে যে না ঠিক, এর মধ্যে তেমন কোনো অস্বাভাবিকতা নেই। কিন্তু 100 জনে 164 জন হয় কি করে? এক্স্যাক্টলি। দেখো, কিছু মাস আগে থেকেই বেশ অনেক মাস ধরেই বাংলাদেশে একটা বাংলাদেশের পরিস্থিতি এখন মারাত্মক রকমের, ঠিক আছে, আগুন জ্বলছে সেখানে বলা যায়। হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, প্রচুর শরণার্থী চলে আসছে, এবং তারা সবাই যে ইলিগাল ভাবে আসছে এমনটা নয়, তারা প্রপার প্রসেসের মধ্যে দিয়ে ঢুকছে। কিন্তু মৌমিতা, বাংলাদেশে অশান্তিটা হয়েছে গত 1 বছরের কিছু আগে, অগস্ট মাস থেকে 1 বছর। হ্যাঁ, তো সেই 13 মাস। কিন্তু 2011 থেকে যে চিত্রটা সম্পূর্ণ বদলে গেছে সেটা কিভাবে? তখন তো বাংলাদেশে এতটা অশান্তি হয়নি। না, আমি বলছি যে অশান্তির ফলে অনুপ্রবেশের সংখ্যাটা আরো বেড়ে গেছে। ওটা তো অলরেডি হচ্ছিল, যেটা আমি বারবার বলি যে 1991 সাল থেকে শুরু করে 2025 অব্দি বোধহয় যে কত লক্ষ বা কত কোটি ইনফিল্ট্রেশন হয়েছে সেটা অগুন্তি। এবং যার জন্য পিকেশন গুপ্তা কমিশন রিপোর্টটা খুব দরকার ছিল, কিন্তু সেটা কেন জানি না টেবিল করা হচ্ছে না। এবং আমাদের সিএম কে রিকোয়েস্ট করবো, আপনি যদি সেটা একটুখানি আর কি সেন্ট্রালের কাছে আবেদন করেন এগুলো, তাহলে না এই অনুপ্রবেশের পুরো সংখ্যাটা আমরা বুঝতে পারবো কোথায় কি হোয়াট ইজ হোয়াট। তো এখন প্রশ্ন হচ্ছে যে যারা ধরো এই বাংলাদেশের অশান্তির ফলে এখন ওটা আরো বেড়ে গেছে, তো যার জন্য এটা তারাও এখন ইলিগাল ভাবে বসবাস করতে শুরু করেছিল, এখন সেটা আরো বেড়ে গেছে, যার জন্য কোনো ট্র্যাক পাওয়া যাচ্ছে না। এসআইআর এসে সবাই ভয় পাচ্ছে, ভাবছে বোধহয় এই এবার যদি আমাদের চলে যেতে বলা হয় বা আমরা যদি ধরা পড়ে যাই। অলরেডি আমরা অনেক এরকম ছোটখাটো লোকজনকে দেখেছি যারা মিডিয়াতে এসছে, ধরা পড়ে গেছে। কয়েকদিন আগে একজন মডেল ধরা পড়লো, তার আগে একজন কাউন্সিলর। তো এখন বক্তব্যটা হচ্ছে এটা যদি রাজনৈতিক মদতপুষ্ট লোকজনদের প্রভাব তাদের উপর না থাকে, তারাও কিন্তু কনফিডেন্টলি এরকম ভাবে সীমান্ত বর্ষবর্তী পার্শ্ববর্তী এরিয়াগুলোতে কিন্তু বাস করার সাহসটা পাবে না। এবং আমি আবারও বলবো, রাজনৈতিক স্বার্থে তাদেরকে তাদের আইডিওলজি চেঞ্জ করে দেওয়া হচ্ছে বা তাদের আইডিওলজি তৈরি করতে দেওয়া হচ্ছে না, তাদেরকে রীতিমতো ব্যবহার করা হচ্ছে। এবার ভয়টা একটাই ইন্দিরা, যে তাদের ব্যবহার করতে করতে তারা এমনি ইউনাইটেড, তারা আবার এতটা না ইউনাইটেড হয়ে যায় যে আমাদেরই কি বলবো পশ্চিমবঙ্গে গৃহযুদ্ধ লেগে গেল, যেটা বাংলাদেশে অলরেডি দেখতে পাচ্ছি আমরা কিভাবে আগুন জ্বলছে। তো ভয়টা ঠিক সেই জায়গায়। কিন্তু আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু রীতিমতো সুর বদলাচ্ছেন, কারণ এসআইআর প্রথমে তিনি করতে দেবেন না, একটা নামও যেন বাদ না যায়, সেই প্রশ্ন যখন তিনি তুলেছিলেন। কিন্তু কন্যাশ্রী দিবসের অনুষ্ঠানে কখনো তাকে বলতে শোনা যাচ্ছে এইটা যদি করে তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট করবে, আমাদের কিছু করার থাকবে না।
এমনকি তিনি বলছেন যে বিদেশিদের তো আর তাহলে ভোটার লিস্টে নাম থাকলে হবে না, বিদেশিদেরকে তাদের দেশে পাঠিয়ে দেওয়া হোক। তাহলে প্রশ্ন হচ্ছে এই বিদেশি কারা? কিন্তু গতকাল সেখানেও কিন্তু মুখ্যমন্ত্রী যে মন্তব্যটা করেছেন যে তাহলে পাশে বাংলাদেশ আছে, সেটা কি আমার দোষ, আমি কি করব? আমরা এই বক্তব্যটা আসুন শোনাই আগে আপনাদের। তাহলে আমাদের পাশে বাংলাদেশ তো আমরা তৈরি করিনি, তোমরা করেছো, তোমাদের প্রপিতামহরা করেছো। আমাদের ভাষা যদি এক হয় আমরা কি করতে পারি? খুব স্পষ্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে ভাষা যদি এক হয় তাহলে আমরা কি করতে পারি। তাহলে কি কোথাও গিয়ে তিনি এবার দায়টা ঝেড়ে ফেললেন, মানে এসআইআর হচ্ছে এটা ধরে নিয়েই তিনি আগে থাকতেই হাত তুলে দিলেন বলে মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়? মৌমিতা, দেখো, প্রচুর 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 পয়েন্টস মাথায় চলে এলো ওনার এই কথাগুলো শুনে। তো যতগুলো আর কি সময়ের মধ্যে বলা যায় আমি চেষ্টা করছি বলার বক্তব্যে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথাগুলো শুনে মানে আমি সত্যি আমি ভাষা হারিয়ে ফেলছি অ্যাকচুয়ালি, টু বি ভেরি অনেস্ট। এবার সমস্যাটা হচ্ছে উনি যখন আজকে উনি বলছেন এই প্রপিতামহ তাই করেছে ওই করেছে, কিন্তু একটা সময় উনি কিন্তু সেই কংগ্রেসের সদস্য ছিলেন এবং ওনার রাজনৈতিক কেরিয়ারের সূত্রপাত হয়েছিল কংগ্রেসের হাত ধরে। আমি বারবার একটা কথা সব জায়গায় বলি, উনি কংগ্রেসে জন্মেছেন, বিজেপির সাথে বড় হয়েছেন আর সিপিএম এর কাছ থেকে ট্রেনিং নিয়েছেন। এবার কথা হচ্ছে তুমি কংগ্রেসেই ছিলে, এবার কিন্তু আপনি যে মাঝখানের জায়গাটা সেটাই তো বলতে চাইছিলাম যে উনি তো মন্ত্রী হয়েছিলেন, সেন্ট্রাল মিনিস্টার, রেল মন্ত্রী হয়েছিলেন। সুতরাং বিজেপির ভাবধারা তার মধ্যেও রয়েছে, এটা কিন্তু বিজেপি অস্বীকার করতে পারে না, মমতা বন্দ্যোপাধ্যায় হাইব্রিড ভাবধারা রয়েছে তার মধ্যে। তিনি যখন কংগ্রেসের হয়ে কাজ করেছেন, মানে কংগ্রেসে ছিলেন, তখন তিনি কংগ্রেসের এজেন্ডা ফলো করেছেন। যখন তিনি বিজেপির সাথে জোট ক্ষমতায় ছিলেন তখন তিনি মিনিস্টার হয়েছিলেন, বিজেপির এজেন্ডা ফলো করেছেন। এবং এই সবটাই এখন যেটা বোঝা যায়, এই সবটাই হয়েছে কিন্তু তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবঙ্গে শক্তিশালী করার জন্য। এবং একজন মহিলা লড়ে একটা দল দাঁড় করিয়েছেন, তার জন্য তাকে স্যালিউট। এই শক্তি ভারতবর্ষের খুব কম রাজনৈতিকবিদদের মধ্যে আছে, কিন্তু মমতা ব্যানার্জির যা মানে তিনি যে শক্তিশালী একজন রাজনৈতিকবিদ। দেখো, আজকে রাজ্যের অনেক ক্রিটিসাইজ আমরা করি, অনেক করাপশন নিয়ে আমরা কথা বলি, সব ঠিক আছে, ওনাকে অনেক ক্রিটিসিজমের মধ্যে পড়তে হয়, কিন্তু একজন মহিলা হিসেবে আমি অলওয়েজ ওনাকে কুর্নিশ জানাই। ওনার যে শক্তি বলে উনি একটা দলকে দাঁড় করিয়ে। আপনি যে হাইব্রিড ভাবধারার কথা বলছেন, তাহলে 2004 থেকে 2014 এই 10 বছরে কেন একবারও তাহলে তিনি মিনিস্টার হতে পারলেন না? হ্যাঁ, এবার সেটার থেকেও বড় কথা এই যে এসআইআর তুমি বলছো 2004 থেকে 2014 ওই সময়টা করে বলছো তুমি। আমি সেইটাতে কংগ্রেসের ইউপি আমলের কথা বলছি, ইউপি আমলের কথা। দেখো, ওনার অনেক রকম মানে ভুল পদক্ষেপ ছিল, তো সেই ভুল পদক্ষেপগুলোর জন্য মানুষকে একবার ক্ষমা করে দেওয়া যায়, দুবার ক্ষমা করে দেওয়া যায়, কিন্তু বারবার তো ক্ষমা করে দেওয়া যায় না। হয়তো কোনোভাবে হয়তো যেটা ব্যক্তিগত স্বার্থ সেটা হয়তো সামনে চলে এসেছিল, বা সেটা অন্য বিষয় সম্পূর্ণ, ঠিক আছে। তো এবারে ওনার ওই সেই ভুলগুলো মানে ঐতিহাসিক ভুলগুলো বিজেপির তাহলে খুব পছন্দের, না হলে তিনি বিজেপির আমলেই কেন বা মন্ত্রী হবেন? দেখো, বিজেপি কিন্তু ওনাকে কোনোদিনও অসম্মান করেনি, যেটা একটা মানে মিথ্যে ন্যারেটিভ বারবার তৈরি করা হয় যে উনি হয়তো বিজেপি বোধহয় মমতা ব্যানার্জিকে ভীষণ অসম্মান করেন।